সুপ্রভাত প্রিয় দর্শক, বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে সম্পূর্ণ একটি নতুন ভিডিও শুরু করছি। আমি পবিত্র দাস। পূর্বেই উল্লেখ করেছিলাম আমি কী ধরনের ভিডিও আপলোড করব। যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন না, হয়তো থাম্বনেল পিকচার দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি কী রিলেটেড আলোচনা করতে চলেছি। ভিন্ন ভিন্ন প্লেস থেকে বহু তথ্য আমি সংগ্রহ করেছি, সেগুলো আজ আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরব। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। 2025 সালে দাঁড়িয়ে সেকেন্ড ক্রপ করবার উদ্দেশ্যে যে সমস্ত চাষি বন্ধু অলরেডি স্টকিং করে দিয়েছেন এবং যে সকল চাষি বন্ধু বর্তমান দিনে স্টকিং করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে যে সমস্ত চাষি বন্ধু এখন ভাবছেন যে বর্তমান দিনে স্টকিং করবেন কি করবেন না, স্টকিং করবার পরবর্তী 3 মাস পরে যখন হারভেস্টের টাইম হয়ে যাবে, তখন চিংড়ির রেট থাকবে কি থাকবে না এ বিষয়ে আপনার কৌতূহল জাগছে। 2025 সালে রেইনি সিজন চিংড়ির রেট নিয়ে আমি আলোচনা তো করবই, তার পূর্বে আপনাকে জেনে নিতে হবে সামার ক্রপ বা প্রথম ক্রপে আপনার কালচার স্ট্যাটাস কেমন ছিল। আপনি কি রোগবালাই ছাড়াই পুকুরে চিংড়ি তৈরি করতে পেরেছিলেন, নাকি কালচার রানিং স্টেজে অস্বাভাবিক অবস্থায় হারভেস্টিং করে দিতে হয়েছে ডিজিজ অ্যাটাক ঘটার কারণে? এই দুটো বিষয়ে সম্পূর্ণরূপে জেনে তবেই আপনাকে স্টকিং করতে হবে। আপনার পূর্বে কালচারের পরিস্থিতির উপর ডিপেন্ড করছে বর্তমান কালচার, তাই অতি অবশ্যই পূর্বে কালচারের পরিস্থিতি পর্যালোচনা করে সেকেন্ড ক্রপের জন্য প্রস্তুতি নেবেন। কোনো রকম রোগবালাই ছাড়াই ফার্স্ট ক্রপে চিংড়ি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে নর্মালভাবে আপনি কালচারটি শুরু করতে পারেন, অর্থাৎ পন্ড প্রিপারেশন খুব সাধারণভাবে শুরু করতে পারেন। তাহলে প্রথমে কালচার পুকুর থেকে জল বার করে দেবেন, পরে পাকওয়াশ পদ্ধতির মাধ্যমে পূর্বে জমা হওয়া স্লজগুলোকে রিমুভ করুন। পন্ড থেকে স্লজ বেরিয়ে গেলে কিছুদিন পুকুরটিকে রেস্ট দিয়ে দিন। কিছুদিন বাদ দিয়ে এলএসপি এবং H2O2 অ্যাপ্লাই করুন। এই ডোজেস কমপ্লিট হওয়ার 24 ঘন্টা বাদ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করুন এবং খুব ভালো করে পুকুরটিকে চেনিং করে দিন শুকনো অবস্থায় বা কাদা অবস্থায়। এর পরবর্তী সময় পুকুরের বায়োসিকিউরিটি কঠোর করুন, পরিস্থিতি বুঝে পুকুরে জল তুলুন, অর্থাৎ জল ভর্তি করুন। জলের উচ্চতা 3 ফিট নিয়ে কালচারটি শুরু করুন, কারণ জলের উচ্চতা কম থাকলে মেডিসিনের খরচটাও কম হবে। পুকুরে জল ভর্তি হলে এবার শুরু হবে ওয়াটার কালার প্রিপারেশান। সর্বপ্রথম যেটি করতে হবে, ওয়াটার স্যানিটাইজার হিসাবে বিকেসি 80% অ্যাপ্লাই করবেন। জল ঢোকানোর সময় আপনার পন্ডে যে বিভিন্ন প্রকার কাঁকড়ার ডিম কিংবা চিংড়ির ডিম অথবা কোনো মাছের ডিম কিংবা বিষাক্ত পোকার ডিম এসেছিল, এই বিকেসি অ্যাপ্লিকেশান করবার কারণে উক্ত ডিমগুলি খুব ভালোভাবে হ্যাচ হয়ে যাবে। বিকেসি অ্যাপ্লিকেশান করার পরবর্তী 48 ঘন্টা বাদ দিয়ে ব্লিচিং পাউডার অ্যাপ্লিকেশান করবেন। যেহেতু জলের উচ্চতা কম এবং লো স্যালিনিটি, সেই কারণে ব্লিচিং অ্যাপ্লিকেশানের পরিমাণটা কমিয়ে করবেন, অর্থাৎ প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 30 কেজি হারে ব্লিচিং অ্যাপ্লিকেশান করবেন। এর পরবর্তী সময় পুকুরের অ্যামোনিয়া লেভেল চেক করবেন। যদি অ্যামোনিয়া থাকে সেক্ষেত্রে ইউকা পাউডার এবং জিওলাইট অ্যাপ্লাই করবেন। এর 24 ঘন্টা বাদ দিয়ে মিনারেলস এবং ডলোমাইট অ্যাপ্লিকেশান করবেন। এর পরবর্তী সময় ওয়েদার ফাঁকা দেখলেই স্ট্রং সয়েল প্রোবায়োটিক নদীর বালির সাথে খুব ভালো করে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেবেন, বিশেষ করে ফিডিং বেড বরাবর বেশি করে ছড়াবেন। এর পরবর্তী সময় পুকুরের কন্ডিশন এবং পরিস্থিতি বুঝে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন, বেশি সময় ধরে এরিয়েশান চালান। এবার আপনার কাজ হচ্ছে পন্ডে সিড স্টকিং করা। এই সিড স্টকিং করার পূর্বে যে বিষয়গুলি আপনাকে গুরুত্ব দিতে হবে তা হচ্ছে অথেন্টিক এবং পিসিআর টেস্টেড সিড নিতে হবে, বিশেষ করে WSSB এবং EHP রিপোর্ট যেন নেগেটিভ থাকে। এই প্রসেসটি ছিল একটি নর্মাল পুকুরের সম্পূর্ণ পন্ড প্রিপারেশন। আবার যে সমস্ত পন্ডে ফার্স্ট ক্রপ বা সামার ক্রপে হোয়াইট পিকেল অর্থাৎ সাদা পায়খানা এসেছিল, উক্ত পন্ডগুলিতে ওয়াটার প্রিপারেশন করার পূর্বে স্ট্রংলি বটম ট্রিটমেন্ট করতে হবে।
পুকুরের বটম ট্রিটমেন্ট করার সময় আপনি যে পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন অ্যাপ্লিকেশন করেছিলেন তার পরিমাণটা 2 গুণ বা 3 গুণ করে দিতে হবে। এছাড়াও জিপসাম অ্যাপ্লাই করার মাধ্যমে পন্ড বটম স্ট্রং করতে পারেন। আবার যে সমস্ত পুকুরগুলি আরএমএস অথবা এইচপি আক্রান্ত ছিল, উক্ত পুকুরগুলি পুরো পুকুরের পাড় থেকে বটম পর্যন্ত অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব ভালো করে ছড়াবেন এবং প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 1 থেকে 1.5 কেজি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লাই করবেন। পুরো পুকুরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে 1 ইঞ্চি সরু পাইপের মাধ্যমে পুরো পুকুরে জলসেচ করে দেওয়া। এর মাধ্যমে ইএইচপি এবং আরএমএস রোগের যে এনিমি স্পোরগুলো মাটির মধ্যে সুপ্ত অবস্থায় ছিল ওগুলি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আবার যে সমস্ত পুকুরগুলি ডাব্লিউএসএসবি অর রেড ভাইরাস আক্রান্ত হয়েছিল উক্ত পুকুরগুলিতে কিভাবে ক্রপ করবেন বা রেইন ক্রপ শুরু করবেন। প্রথমেই বলে রাখি, যে সমস্ত পুকুর উক্ত ভাইরাস অর্থাৎ স্পট ভাইরাসে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছিল, একই বছরে কালচার করা খুবই রিস্কি, বলা যায় 70% অ্যাবাভ রিস্ক থাকে। সেকেন্ড ক্রপের জন্য সিড স্টকিং করলে উক্ত পুকুরগুলিতে একই রোগ আসতে পারে আবার নাও আসতে পারে। উক্ত পুকুরগুলিতে কালচার করতে গেলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, যে সমস্ত পুকুরগুলি নষ্ট হয়ে গেছিল উক্ত পন্ডগুলিকে মিনিমাম হলে 1.5 থেকে 2 মাস পুরোপুরি রেস্ট দিয়ে দিন। ম্যাক্সিমাম 70 দিন পর্যন্ত যদি রেস্ট দিতে পারেন তাহলে খুব ভালো হয়। জল ঢোকানো পুরোপুরি কমপ্লিট হলে খুব কড়া করে পয়জন অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ কড়া বিষ প্রয়োগ করবেন। বিষ প্রয়োগ করার পরবর্তী অন্ততপক্ষে 15 থেকে 20 দিন পুকুরটাকে পুরোপুরি রেস্ট দিয়ে দিবেন। এর পরবর্তী সময় পরিস্থিতি বুঝে কালচার পন্ডে ব্লিচিং অ্যাপ্লিকেশন করবেন। এর পরবর্তী কালচার পন্ডে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করবেন। পরিস্থিতি পর্যালোচনা করে ইউকা পাউডার এবং জিওলাইট অ্যাপ্লিকেশন করার মাধ্যমে পুকুর থেকে গ্যাস রিমুভ করবেন। মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ানোর জন্য সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। এর পরবর্তী সময় ডলোমাইট এবং মিনারেলস অ্যাপ্লিকেশন করবেন। সিড স্টকিং করবার পূর্বে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা হলো ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লিকেশন করা। তবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, তা হলো যেহেতু পূর্বে পুকুরটি স্পট ভাইরাসে আক্রান্ত হয়েছিল, উক্ত পুকুরে কালচার করা মানেই ভীষণ রিস্কি। সেক্ষেত্রে সবসময়ের জন্য উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়াতে হবে, অর্থাৎ কালচার রানিং স্টেজে আপনাকে চিংড়ির বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অর্থাৎ চিংড়ির ফ্রেন্ড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে রাখতে হবে বা এভরি টাইম ইনক্রিজ করাতে হবে। সেই জন্য প্রোবায়োটিক হাই ডোজেস করে করবেন, অর্থাৎ বেশি পরিমাণে প্রোবায়োটিক দিয়ে কালচারটি তুলবার চেষ্টা করবেন। চারা মজুত করবার পূর্বে যখন আপনি ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন, অতি অবশ্যই ওভার ডোজেস করে প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। তাছাড়া কালচার রানিং স্টেজে পিএল স্টকিং থেকে শুরু করে আপ টু হারভেস্ট পর্যন্ত ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক বেশি পরিমাণে অ্যাপ্লাই করবেন। এক্সাম্পল দিয়ে বলি, নর্মাল অবস্থায় আপনি কি করতেন, একটা পুকুরে 100 গ্রাম প্রোবায়োটিক অ্যাপ্লাই করে কালচার করতেন। আমি ওয়াটার প্রোবায়োটিকের কথা বলছি। এক্ষেত্রে স্পট ভাইরাসে আক্রান্ত পুকুরগুলিতে আপনাকে 150 গ্রাম ওয়াটার প্রোবায়োটিক দিতে হবে, যেখানে আপনি নর্মাল অবস্থায় 100 গ্রাম প্রোবায়োটিক দিয়ে কাজ করতেন। যেখানে আপনার নর্মাল অবস্থায় 100 গ্রাম ওয়াটার প্রোবায়োটিকে সম্পূর্ণ কাজ হয়ে যেত বা ভালো কাজ পেতেন। ভাইরাস আক্রান্ত পুকুরগুলিতে এভাবেই পন্ড প্রিপারেশন করে চারা মজুত করবেন। বিশদে জানতে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফ্রেন্ড, এবার আমি সম্পূর্ণরূপে আলোচনা করব এই ভিডিওর মূল টপিক নিয়ে বিশদে, তাই গুরুত্ব সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমার সমস্ত চাষি বন্ধুদের মধ্যে একটা কমন কোশ্চেন আসে, সেটা হলো যে এই বছর অর্থাৎ 2025 সালে রেইনি ক্রপে চিংড়ির রেট কেমন থাকবে, অথবা বর্তমান যে রেট রয়েছে ওটা লাস্ট পর্যন্ত অর্থাৎ বছরের শেষ পর্যন্ত একই দাম থাকবে কিনা। অনেক চাষি বন্ধু এই বিষয়ে আমার থেকে জানতে চেয়েছিলেন, কিন্তু আমার কাছে কোনো সঠিক তথ্য না থাকবার কারণে আমি বলতে পারিনি বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারিনি। প্রথমেই উল্লেখ করি, আমি কোনো এক্সপোর্টার নয় অথবা
এক্সপোর্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এমন কোনো ব্যক্তি নয়। আমি একজন সাধারণ টেকনিক্যাল টেকনিশিয়ান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাষিদের বিভিন্নভাবে মোটিভেট করি, সঙ্গে চাষ সংক্রান্ত বিভিন্ন প্র্যাকটিক্যাল তথ্য শেয়ার করে থাকি ইউটিউব চ্যানেলের সাহায্যে। বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালের সেকেন্ড ক্রপে চিংড়ির রেট সংক্রান্ত তথ্য নিতে বর্তমান সময়ে কিছু এক্সপোর্টারদের সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম, এবং সবার থেকে যে সাধারণ অর্থাৎ কমন ইনফরমেশন আমি পেয়েছি, উক্ত তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি হয়তো খুব ভালো করে জানেন যে সমস্ত চাষি বন্ধু সামার ক্রপে চিংড়ি উৎপাদন করে বড় করেছে তারা ভালোই প্রফিট পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে বড় চিংড়ির মার্কেট ভ্যালু খুব ভালো ছিল। এছাড়াও যে সমস্ত চাষি বন্ধু স্টকিং ডেন্সিটি হাই করে চাষ করেছিলেন তারাও প্রফিট করেছেন। শুধুমাত্র এই চাষ করতে গিয়ে তারাই লোকসান করেছেন যিনারা চিংড়ি উৎপাদন করতে ব্যর্থ হয়েছেন। যে সকল চাষি বন্ধু হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানা অথবা স্পট ভাইরাস সমস্যায় পন্ড হারভেস্ট করে দিয়েছেন, ওনারাই লোকসান করেছেন। সংক্ষেপে উল্লেখ করতে গেলে চিংড়ির রেট থাকবার কারণে যে সমস্ত পুকুরে চিংড়ি তৈরি হয়েছে অর্থাৎ চিংড়ি বড় হয়ে পুকুর হারভেস্ট হয়েছে, উক্ত পন্ডগুলি থেকে প্রফিট এসছে। যে সমস্ত ব্যক্তির সঙ্গে এই রেট সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তাদের মধ্যে একটি কমন কথা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া শ্রিম্প এক্সপোর্টের নিয়ার অ্যাবাউট 60% এক্সপোর্ট হয় ইউএসের সাথে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক দল হিসাবে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার। বর্তমান সময় অর্থাৎ 2025 সালে অগাস্ট মাসের শুরুতে হঠাৎ করেই এক্সপোর্টের জন্য ফ্রি ট্রেডিং বিজনেস সম্পূর্ণ তুলে দেয়। আচমকাই মার্কিন সরকারের এই ফ্রি ট্রেডিং এক্সপোর্ট বিজনেস সিস্টেম তুলে দেওয়ার কারণে ভারতের অন্ধ্রপ্রদেশ মেরিন এক্সপোর্ট অথরিটিস যথেষ্টই সমস্যায় পড়েছে, যার ফলে ইন্ডিয়ায় বড় বড় এক্সপোর্ট সেক্টরগুলি যথেষ্ট সমস্যার মুখোমুখি হয়েছে, যার দরুন বর্তমান পরিস্থিতিতে সাফার করতে হচ্ছে ফার্মার্সদের। অর্থাৎ চিংড়ির রেট প্রতি কেজিতে প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত নেমে গেছে। তবে মেরিন এক্সপোর্টের ক্ষেত্রে নতুন করে আশার আলো দেখাচ্ছে ইউকে গভর্নমেন্ট। যেহেতু সমগ্র ইউরোপের ইকোনমিক্যাল করিডোর ইউকের হাতে রয়েছে, যেহেতু ইউনাইটেড কিংডম সরকার ফ্রি ট্রেডিং এক্সপোর্ট বিজনেস কার্যকারী করতে চলেছে, সেক্ষেত্রে চিংড়ির রেট বেড়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। ফার্স্ট ক্রপ অর্থাৎ সামার ক্রপের মতো রেট থাকবে, অথবা সামার ক্রপের থেকে সামান্য বেশিও হতে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে ভারতীয় ভেনামি চিংড়ির যথেষ্ট ডিমান্ড তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ইন্ডিয়ান শ্রিম্পের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে পূর্বের তুলনায়। বিশ্ববাজারে ভারতীয় চিংড়ির ডিমান্ড হওয়ার প্রধান কারণ হচ্ছে থাইল্যান্ড এবং ভিয়েতনামের বর্তমান উৎপাদন হার আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তাছাড়া হোয়াইট স্পট ভাইরাসের প্রকোপের কারণে ইকুয়েডর চিংড়ি উৎপাদনে পিছিয়ে পড়ছে। পশ্চিমা দেশগুলি অর্থাৎ ইউরোপীয় কান্ট্রিগুলিতে ভারতীয় চিংড়ির ডিমান্ড পূর্বের মতো স্থিতিশীল অবস্থায় আছে। জাপানের আর্থিক অবনতি ভারত থেকে চিংড়ি ক্রয় করবার ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলেছে। চায়নাতে ইন্ডিয়ান শ্রিম্পের ডিমান্ড থাকলেও ভারত এবং চীনের বাণিজ্যিক চুক্তির অবনতির কারণে চীনে ভারতীয় চিংড়ির রপ্তানি কিছুটা প্রভাব ফেলেছে। এত কিছুর পরেও ভারতীয় চিংড়ির দাম বিশেষভাবে প্রভাবিত করছে বর্তমান সময়ে এই কারণে ভারতের আভ্যন্তরীণ মার্কেট আগের তুলনায় অনেক বেড়ে গেছে। জিডিপি রিপোর্ট অনুযায়ী ভারত অনেকটাই দ্রুততার সহিত এগিয়ে চলেছে। বাংলাদেশে ভেনামি চিংড়ির চাষ শুরু হলেও বেশিরভাগটাই ট্র্যাডিশনাল ওয়েতে চাষ হচ্ছে। সায়েন্টিফিকভাবে বলতে গেলে ফিলিপাইন্স এবং ব্রুনোই দ্বীপে এই চাষ শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের চিংড়ির রেট থাকবার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন স্টেট থেকে উৎপাদনের হার অনেকটাই কমে গেছে। বিশেষ করে বিগত বছরগুলিতে গুজরাট যেভাবে উৎপাদনের নিরিখে এগিয়ে চলেছিল, তার উৎপাদনের হার অনেকটাই পিছিয়ে পড়েছে বিভিন্ন সমস্যার কারণে। এছাড়াও পাঞ্জাব এবং হরিয়ানাতে বিক্ষিপ্তভাবে এই চিংড়ি চাষ হলেও তা সম্পূর্ণরূপে ডেভেলপড নয়। আমাদের পাশের স্টেট অর্থাৎ পাশের রাজ্য ওড়িশাতে আমি বহু প্রজেক্ট ভিজিট করেছি। ভিজিট করে যেটা দেখেছি সেটা হচ্ছে
চিংড়ি উৎপাদনের প্রধান বাধা হচ্ছে হোয়াইট ফিকেল অর্থাৎ সাদা পায়খানা। ওড়িশাতে সাদা পায়খানার প্রভাবে বহু প্রজেক্ট অলরেডি হারভেস্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দীঘার বর্ডার লাগোয়া এরিয়া চন্দনেশ্বরের বহু প্রজেক্ট এই সাদা পায়খানার ফলে হারভেস্ট হয়ে গেছে। সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনা ডিস্ট্রিক্টের বহু প্রজেক্ট অলরেডি সাকসেসফুলভাবে হারভেস্ট হয়েছে এবং চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়েছে, বিশেষ করে বড় চিংড়ি তৈরি করতে। আমি সাউথ 24 পরগনার বিভিন্ন প্রজেক্ট থেকে রিপোর্ট নিয়ে জানতে পেরেছি যে এই বছর ফার্স্ট ড্রপে সাদা পায়খানা অর্থাৎ হোয়াইট ফিকেল এলেও খুব একটা ক্ষতিকর প্রভাব বিস্তার করেনি বা প্রভাব ফেলে পুকুর হারভেস্ট হয়ে যায়নি। তাছাড়া পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের নন্দীগ্রাম, নরঘাট, খেজুরি, কাঁথি পার্শ্ববর্তী এলাকাগুলোতে চিংড়ি উৎপাদিত হয়েছে এবং বহু চাষি সাদা পায়খানায় সাফার করেনি। ওনারা সাফার করেছেন আরএমএস অর্থাৎ রানিং মোর্টালিটির কারণে। কিছু কিছু বিক্ষিপ্ত এরিয়াতে হোয়াইট স্পট অর্থাৎ রেড ভাইরাস চলে আসবার কারণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। তবে বেশিরভাগ প্রজেক্ট এই বছর সামার ক্রপে চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়েছে। যে সমস্ত চাষি বন্ধু আরএমএস সমস্যায় এই বছর সামার ক্রপে সাফার করেনি, আমি তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছি বেশিরভাগ সাকসেসফুল চাষি একটা নির্দিষ্ট সময়ে ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করত এবং জলের টোটাল হার্ডনেস সবসময় মেনটেন করত। তার জন্য প্রয়োজন এবং পরিস্থিতি বুঝে সপ্তাহে একবার কিংবা দুবার ইডিটি অ্যাপ্লাই করত। আমি নিজেই বহু প্রজেক্টে প্র্যাকটিক্যালি সার্ভে করে দেখেছি যে সমস্ত পন্ডে স্টকিং ডেন্সিটি লো ছিল ওই সমস্ত পন্ডে চিংড়ি খুব সহজে বড় হয়ে উঠেছে এবং হারভেস্ট হয়েছে যে কোনো রকম গুরুত্বপূর্ণ রোগবালাই ছাড়া, যেমন আরএমএস, হোয়াইট ফিকেল, ডাব্লিউএসএসবি, ইটিসি। সবাই তো গ্রোথ লাইনের চারা নিয়ে চাষ করেনি, কিছু কিছু চাষি বন্ধু হার্ট লাইনের চারা নিয়েও চাষ করেছিল। তারাও যথাক্রমে 30 গ্রাম, 35 গ্রাম, 32 গ্রাম এইভাবে চিংড়ি তৈরি করে হারভেস্ট করেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে চিংড়ি বড় করবার প্রয়োজনে লং ডিওসি অর্থাৎ চিংড়ি দীর্ঘদিন ধরে কালচার করতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই বছর সার্ভে করে দেখলাম যে সমস্ত পুকুরে এভারেজ 40 পিস করে স্টক করা হয়েছিল প্রতি স্কোয়ার মিটার এরিয়া হিসাবে, উক্ত পন্ডগুলিতে খুব স্বাচ্ছন্দ্যভাবে চিংড়ি তৈরি করা গেছে বা চিংড়ি বড় করে বিক্রয় করা হয়েছে। এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব 2025 সালে সেকেন্ড ক্রপে ভেনামি চাষ করতে গিয়ে কি কি করবেন না। তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা খুব ভালো করেই জানেন যে রেইন ক্রপ মানেই পন্ডে ওয়াটার স্যালাইনিটি সবসময়ের জন্য ড্রপ হবে। প্রবল ঝড় বৃষ্টির কারণে কালচার চলাকালীন অবস্থায় কালচার পন্ডে ওয়াটার স্যালাইনিটি অর্থাৎ জলের লবণতা কন্টিনিউয়াসলি কমতে থাকবে এবং একটা পর্যায়ে এসে তলানিতে পৌঁছাবে। এই রকম সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক চাষি বন্ধু রয়েছেন যেনারা প্রজেক্টের মধ্যে অগভীর শ্যালো বসিয়ে রেখেছেন। উক্ত শ্যালোটি কালচার পন্ডে বা প্রজেক্টে ব্র্যাকিশ ওয়াটার অর্থাৎ নোনা জল সরবরাহ করে থাকে। প্রথমে উল্লেখ করি যে কালচার রানিং স্টেজে কখনোই এই শ্যালো জল পুকুরে অ্যাড করবেন না। শ্যালো বসিয়েছেন, আপনি কি জানেন যে শ্যালো আপনি বসিয়েছেন এটা লিগ্যাল কিনা? কারণ গভর্নমেন্টাল রুলস অনুযায়ী ভূগর্ভস্থ জল সরকারের অনুমতি ছাড়া যে কোনো কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সর্বপ্রথম লিগ্যালি পারমিট করে তবেই অগভীর শ্যালো প্রজেক্টে বসাবেন। এরপরে আসে উক্ত শ্যালো থেকে কালচার পন্ডে চিংড়ি চাষরত অবস্থায় জল যোগ করা। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেকেন্ড ক্রপে চাষ চলাকালীন এটা কখনোই অ্যাপ্লাই করবেন না। এমনিতেই অত্যাধিক বৃষ্টির জল লোড হওয়ার কারণে পুকুরের পাড় বেয়ে জল যেহেতু নিচে নামছে, তাই কালচার পন্ডে অর্গানিক লোড এমনিতেই বেড়ে যাবে। তারপরে আপনি যদি এক্সট্রা করে স্যালোর জল অ্যাড করেন, সেক্ষেত্রে চিংড়ির ইমিউনিটি পাওয়ার স্বাভাবিক অবস্থার তুলনায় অনেক তলানিতে গিয়ে পড়বে। কালচাররত চিংড়িগুলো সুস্থ স্বাভাবিকভাবে থেকে খাদ্য গ্রহণ করবে এবং বিচরণ করতে অক্ষম হয়ে যাবে। ওয়াটার প্যারামিটারসে সব কিছু ঠিকঠাক থাকলেও পন্ডে আরএমএস অর্থাৎ রানিং মোর্টালিটি চলে আসবে। এছাড়াও জলের হার্ডনেস বেড়ে গিয়ে চিংড়িগুলো ডাবল সেল হয়ে মারা যেতে পারে। তাছাড়া কালচাররত অবস্থায়
সেকেন্ড ক্রপে যা যা করবেন না তা নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরছি। যদি হাই ব্লুম থাকে সেক্ষেত্রে কখনোই ডলোমাইট পাউডার অ্যাপ্লাই করবেন না। অর্থাৎ আপনার কালচার পন্ডের জলের রং যদি গাঢ় সবুজ হয়ে যায় সেক্ষেত্রে কখনোই ডলোমাইট পাউডার অ্যাপ্লাই করবেন না মিনারেলসের সাথে অথবা আলাদা করে। আর এমন অবস্থায় মেজর মিনারেলস হিসাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কখনোই বেশি পরিমাণে প্রদান করবেন না। কালচার চলাকালীন অবস্থায় যদি জলের রং ঘোলা হয় সেক্ষেত্রে কখনোই পিএস অর্থাৎ লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন না। জলের রং লালচে বাদামি বর্ণ ধারণ করলে কখনোই কালচার পন্ডে এলএসপি অর্থাৎ লাইমস্টোন পাউডার অ্যাপ্লাই করবেন না। একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি দেখেন ওয়াটার হার্ডনেস লেভেল অপটিমাম রেঞ্জের চেয়ে হাই রয়েছে সেক্ষেত্রে মিনারেলস অ্যাপ্লিকেশনের পরিমাণটা কমিয়ে দেবেন। চিংড়ি ছোট অবস্থায় কখনোই এমওপি অর্থাৎ সারপটাস প্রয়োগ করবেন না মিনারেলস হিসাবে। স্টকিং করবার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডলোমাইট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট মিনারেলস হিসাবে অ্যাপ্লাই করবেন না। চারা মজুত করা থেকে শুরু করে প্রথম 30 দিনের মধ্যে কখনোই ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন প্রয়োগ করবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া চিংড়ির বয়স যখন 30 থেকে 27 দিন না হলে কখনোই ওয়াটার স্যানিটাইজার হিসাবে বিকেসি কিংবা ব্রোমিন পুকুরে প্রয়োগ করবেন না। 25 দিনের পূর্বে কখনোই ভাইরাস গার্ড অ্যাপ্লাই করবেন না। কালচার চলাকালীন অবস্থায় সাইনি ওয়েদার ছাড়া কখনোই ইউকা পাউডার এবং সয়েল প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন না। কালচার রানিং স্টেজে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লিকেশন করার পরবর্তী সময় কখনোই ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন না। পারম্যাঙ্গানেট পটাশ জলে হাত পা না ধুয়ে কখনোই ফার্মে প্রবেশ করবেন না। ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করার পূর্বে অতি অবশ্যই কালচাররত চিংড়িগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন। ভালো করে দেখে নেবেন যে কালচাররত চিংড়িগুলো সফট অর্থাৎ নরম অবস্থায় আছে কিনা। চিংড়িগুলো যদি নরম না থাকে সেক্ষেত্রে ইডিটিএ অ্যাপ্লাই করে চিংড়িগুলোকে নরম করে নেবে। তাছাড়া ওয়াটার স্যানিটাইজার করার পূর্বে যদি 72 ঘন্টার মধ্যে মিনারেলস না প্রয়োগ করে থাকেন তাহলে মিনারেলস অ্যাপ্লিকেশন করেই ওয়াটার স্যানিটাইজার পুকুরে অ্যাপ্লাই করবেন। ইউকা পাউডার এবং জিওলাইট অ্যাপ্লিকেশন করার পরবর্তী অন্ততপক্ষে 3 ঘন্টা কালচার পন্ডে এরিয়েশন দেবেন না। এরিয়েশন বন্ধ হওয়ার পরবর্তী সময় সঙ্গে সঙ্গে কালচার পন্ডে ফিড প্রদান করবেন না। পন্ডে এরিয়েশন দেওয়ার পরবর্তী অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট বাদ দিয়ে পুকুরে খাদ্য প্রদান করুন। কালচাররত চিংড়িগুলি যদি রাতের বেলা মল্টিং করার পরবর্তী সময় রিকভার না করতে পেরে নরম অবস্থায় এরিয়েশন চলাকালীন অবস্থায় যদি বেঁচে থাকে সেক্ষেত্রে কখনোই সঙ্গে সঙ্গে অর্থাৎ তাৎক্ষণিক সময়ে ডলোমাইট পাউডার অ্যাপ্লিকেশন করবেন না। কালচাররত অবস্থায় কালচার পন্ডে কখনোই ডিরেক্ট কলিচুন অ্যাপ্লাই করবেন না। অন্ততপক্ষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা প্লাস্টিক ট্রেতে প্রথমে ভিজিয়ে রাখবেন, তার পরবর্তী সময় এরিয়েশন চলাকালীন অবস্থায় সারা পুকুরে ছড়িয়ে দেবেন। হঠাৎ করে পুকুরে যদি সাদা পায়খানা দেখা যায় সেক্ষেত্রে ট্রে চেক ফিনিশ করলেও কখনোই ফিড ইনক্রিজ করবেন না। কালচার পন্ডে সিড স্টকিং করবার পরবর্তী অন্ততপক্ষে 3 দিন অর্থাৎ 72 ঘন্টা কোনো প্রকার চেনিং করবেন না। পন্ড হারভেস্ট করার পূর্বে অন্ততপক্ষে 24 থেকে 48 ঘন্টা আগে কখনোই কালচার পন্ড থেকে জল বার করবেন না। যদি কোনোভাবেই বুঝতে পারেন যে কালচার পন্ড স্পট ভাইরাসে আক্রান্ত হয়েছে তাহলে সর্বপ্রথমে কালচার পন্ড থেকে নমুনা অর্থাৎ চিংড়ি সংগ্রহ করে প্রপার ল্যাবরেটরিতে নিয়ে যাবেন এবং সেখানে সামান্য কিছু খরচ হলেও WSSB টেস্ট করাবেন। যদি রিপোর্ট পজিটিভ আসে সেক্ষেত্রে ইমিডিয়েট হারভেস্ট করবেন। ভাইরাস আক্রান্ত পুকুর যদি আপনি ট্রিটমেন্ট করে ভালো করতে চান বা ট্রিটমেন্ট করে থাকেন সেক্ষেত্রে ফাইনাল রেজাল্ট হিসাবে আপনি 10%ও বায়োমাস পাবেন না। কালচার সম্পর্কিত বিষয়ে জানতে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। তাছাড়া আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি যার মধ্যে বহু অভিজ্ঞ টেকনিশিয়ানগণ সঙ্গে বহু অভিজ্ঞ চাষি বন্ধু রয়েছেন। আপনি যদি কালচার শিখতে চান তাহলে ইউটিউব চ্যানেলের পোস্টে আমি ওই গ্রুপের লিঙ্ক শেয়ার করেছি, ওখানে ক্লিক করে জয়েন হতে পারেন। প্রিয় চাষি বন্ধু, আমরা একদম ভিডিওর অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন,
সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ হয় সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপিরেশন যোগাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।